সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি মফিজুল ইসলাম আজকে শুরু করছি তোমাদের অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস। আমাদের প্রথম অধ্যায়ের আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ বর্তমানে যে প্রচলিত অর্থ ব্যবস্থা আছে, বর্তমান বিশ্বের প্রচলিত অর্থ ব্যবস্থা সম্পর্কিত কি কি অর্থ ব্যবস্থা আছে সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আজকে আমি আলোচনা করব বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। এইগুলোর মধ্যে আমি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে। তো আমরা একটু দেখি যে বর্তমান বিশ্বে কি কি অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে বা কোন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত আছে সেগুলি আমরা একটু দেখে নেই। এখন আমরা ফার্স্টে আসি যে অর্থনৈতিক ব্যবস্থা কি। আমাদের বিষয়বস্তু যে অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। তো অর্থনৈতিক ব্যবস্থা কি বা কাকে বলে, তাহলে আমরা এটা বুঝি যে মানুষ যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধিবিধানের মাধ্যমে অর্থনৈতিক যে কার্যগুলি পরিচালনা করে তাকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ মানুষ বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে, বিভিন্ন রকম কাঠামোগত থাকে, বিভিন্ন নিয়ম নীতি থাকে। এই সমস্ত নিয়ম নীতির সম্মিলিত রূপকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা বলতে গ্রোসম্যান বলছে মানুষ যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের মধ্যে বসবাস করে তারই দ্বারা মানুষের সকল অর্থনৈতিক কাজ তথা উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ এই প্রভৃতি নির্ধারণ এবং নিয়ন্ত্রিত হয়। এখন এই কাঠামো বা বিধিবিধানের মাধ্যমে যখন এগুলি নিয়ন্ত্রিত হয় বা এই যে কার্যগুলি এইগুলির সমন্বিত অবস্থাটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তো বর্তমান বিশ্বে বা বর্তমান পৃথিবীতে 4 ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত আছে। বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত। 4 ধরনের অর্থ ব্যবস্থা। প্রথম অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 4 ধরনের অর্থ ব্যবস্থা। প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী। এখন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কাকে বলে? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন উপকরণ সহ উপকরণের যেগুলি আছে এগুলির যাবতীয় মালিকানা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ সকল সম্পদের মালিকানা হচ্ছে ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সরকারি এখানে হস্তক্ষেপ নাই, অবাধ প্রতিযোগিতার মাধ্যমে এটার দাম নির্ধারিত হয়। তাকে বলা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। ফার্স্ট আমরা আসছি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক বা নিয়ন্ত্রিত। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের যাবতীয় মালিকানা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে বা একটি রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকে যারা টোটাল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। এরকম একটি কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে সম্পদের ভোগ, বন্টন বিষয় সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী, সেটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্যক্তিগত সম্পদ বলতে এখানে কিছুই থাকে না। এটাকে বলছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এরপরে আসা যায় মিশ্র অর্থ ব্যবস্থা। এখন মিশ্র অর্থ ব্যবস্থাটা কি? মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সমন্বিত একটা অবস্থাকে আমরা বলছি মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানার সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, ব্যক্তি মালিকানার সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, সেই ধরনের অর্থ ব্যবস্থাকে বলা হবে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমরা 3টা অর্থ ব্যবস্থা দেখলাম, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র। এরপরে চতুর্থ যে বিষয়টা আছে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ যেসব দেশের অর্থনীতি কুরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত হয় এবং ইসলামী শরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হবে ইসলামিক অর্থ ব্যবস্থা। যে অর্থনৈতিক ব্যবস্থা কুরআন এবং সুন্নাহের আলোকে ইসলামিক শরিয়া অনুযায়ী পরিচালিত হয় সেটাকে বলা হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ
যেখানে উৎপাদন, ভোগ, বন্টন সহ যাবতীয় বিষয় ইসলামিক অনুশাসন মেনে চলে, কোরআন হাদিসের অনুযায়ী হয়, সেটাকে বলা হচ্ছে ইসলামিক অর্থব্যবস্থা। তাই বর্তমান বিশ্বের 4 ধরনের অর্থব্যবস্থা, একটা হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামিক। এখন আমরা আসি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলি যদি একটু দেখি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যদি আমরা আসি, তাহলে প্রথমে বলছি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা। তাহলে আমরা সংজ্ঞায় বলছি যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের যাবতীয় মালিকানা ব্যক্তি কেন্দ্রিক, রাষ্ট্রের কোনো মালিকানা এখানে থাকে না বা রাষ্ট্রীয় কোনো হস্তক্ষেপ থাকে না, সেটাকে বলা হবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা। 2 নম্বর বলা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। এখন সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকার সাথে সাথে যে উদ্যোগ অর্থাৎ উৎপাদনের যে স্বাধীনতা এখানে অপরিহার্য। তাহলে এখানে স্বাধীনতার ক্ষেত্রে ধনতান্ত্রিক, তাহলে উৎপাদন, ভোগ, বন্টন প্রভৃতি ক্ষেত্রে এটা ব্যক্তিগত উদ্যোগ বা বেসরকারি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয় বা স্বীকৃত। এখানে মানুষের সরাসরি সে উদ্যোগ গ্রহণ করতে পারে। থার্ড যেটা ভোক্তার সার্বভৌম। ভোক্তার সার্বভৌম, তো ভোক্তার সার্বভৌম কি? যে ভোক্তা তার ইচ্ছা মতো, গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা হচ্ছে সম্পদ নিজেই তার পছন্দকে প্রভাবিত করতে, তার পছন্দ অনুযায়ী সে দ্রব্যাদি ভোগ করতে পারে। এক্ষেত্রে তার ভোগকে সরকার বা রাষ্ট্র কোনোভাবে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ তার চাহিদার যদি বৈচিত্র্য আসে, চাহিদার বৈচিত্র্য অনুযায়ী সে দ্রব্য সামগ্রী ভোগ করার সুযোগ পেয়ে থাকে। এক্ষেত্রে উৎপাদনকারীরা ভোক্তাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের দ্রব্যটা উৎপাদন চালিয়ে যায়। ফলে এক্ষেত্রে ভোক্তার সার্বভৌমত্ব বা স্বাধীনতা এটা অক্ষুণ্ণ থাকে। 4 নম্বরে আমরা বলছি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ ধনতান্ত্রিক সরকার এখানে দাম নিয়ন্ত্রণ করে। এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারের দামের উপর কোনো রূপ হস্তক্ষেপ করে না, কোনো বিষয়ের উপর হস্তক্ষেপ করে না। ফলে এই ক্ষেত্রে চাহিদা এবং যোগান বা ক্রেতা এবং বিক্রেতা এর পারস্পরিক প্রভাবে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার দ্বারা একটা নির্ধারিত দামে দ্রব্য ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ একটি নির্ধারিত দাম, এটাকে বলছি যে স্বয়ংক্রিয় দাম এখানে থেকে থাকে। তার এক্ষেত্রে স্বয়ংক্রিয় দামের ক্ষেত্রে চাহিদা এবং যোগান সবচেয়ে বড় ভেক্টর, এখানে সবচেয়ে বড় প্রভাবক হিসাবে কাজ করে থাকে। 5 নম্বর বলা হচ্ছে যে এখানে কি পুঁজিপতি বা শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। পুঁজিপতি অর্থ কি? যাদের সম্পদ, অঢেল সম্পদ আছে। ধনতান্ত্রিক শ্রমিক শ্রেণী অদৃশ্য হাতে, ধনিক শ্রেণীর সাথে শ্রমিক শ্রেণী এটা হচ্ছে কি? তারা হচ্ছে হাতে বন্দী। এই ক্ষেত্রে পুঁজিপতিরা তারা উৎপাদন প্রক্রিয়ায় একজন শ্রমিককে তার যতটুকু ন্যায্য মূল্য সেটুকু দেয় না। ফলে এখানে দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত কম মজুরি আসে। ফলে পুঁজিপতিরা আরো পুঁজিবান হয় এবং শ্রমিক শ্রেণী যারা তারা আর তাদের পেছনে যাতাকলে পড়ে আরো নিম্ন শ্রেণীতে পরিণত হয়, তারা আরো নিচের দিকে ধাবিত হয়। অর্থাৎ এখানে শ্রমিক শ্রেণীর অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে যেটা আছে যে সমাজের শ্রেণী বিভাগ। সমাজে এই যে সম্পদের মালিকানা থাকায় কেউ এখানে ব্যক্তি মালিকানা থাকার কারণে সমাজের অনেকগুলি শ্রেণী বিভাগ লক্ষ্য করা যায়। যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত, 3 ধরনের শ্রেণী বিভাগ এখানে পরিলক্ষিত হয়। অর্থাৎ উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, এই শ্রেণীর উদ্ভব এখানে হয়। এবং উচ্চবিত্ত শ্রেণীগুলো শোষক বা নিম্নবিত্ত শ্রেণী হচ্ছে উচ্চবিত্ত, তাদেরকে আমরা এখানে বলছি শোষক শ্রেণী। আর যে নিম্নবিত্ত, মধ্যবিত্ত দিন দিন যারা হয় তারা আছে শোষিত। অর্থাৎ এখানে শোষিত শ্রেণী, শোষক এবং শোষিত, এই ধরনের শ্রেণী বিভাগ সাধারণত এখানে বিদ্যমান। এরপরে মুনাফা অর্জন বলছি, মুনাফা অর্জন অর্থাৎ এখানে মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালিত হয়। যেহেতু ব্যক্তিগত, এখানে স্বল্প মুনাফাকে সামনে রেখে উৎপাদন কার্য পরিচালনা করা হয়। অর্থাৎ এক্ষেত্রে মুনাফা বৃদ্ধির জন্য মানুষকে বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়। এরপরে আয় বন্টনে এখানে অসমতা। আয় বন্টনে অসমতাটা কিভাবে আসে? যে ধনতন্ত্রে যেহেতু আয় বৈষম্য এখানে দেখা যায়,
যে ব্যক্তি মালিকানায় থাকার কারণে সম্পদ বন্টনে অসম হয়, অর্থাৎ কেউ অনেক বেশি সম্পদশালী হয়, আবার কেউ অনেক কম সম্পদের মালিকানা লাভ করে। অর্থাৎ এখানে যে শ্রমিক শ্রেণী এবং মালিক পক্ষ দুইটা শ্রেণীতে বিভক্ত হয়। মালিক পক্ষ অনেক সম্পদশালী হয়, শ্রমিক শ্রেণীর কোনো সম্পদই থাকে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। শ্রম বিভাগ, শ্রম বিভাগটা হচ্ছে যে উৎপাদনের দক্ষতা অনুযায়ী বা কর্মদক্ষতা অনুযায়ী যে কাজে পারদর্শী তাকে সেই কাজে নিয়োজিত করাকে বোঝানো হয়। তাহলে এই ক্ষেত্রে শ্রম বিভাগ এখানে সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ উৎপাদনকে সম্প্রসারণ করার জন্য, উৎপাদন বৃদ্ধি করার জন্য যে কাজে পারদর্শী তাকে সেই কাজে নিয়োজিত করা সম্ভব হয়ে থাকে। এরপরে আসি অবাধ প্রতিযোগিতা। যেহেতু অবাধ প্রতিযোগিতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সকল ক্ষেত্রে একটা মুনাফার বিষয় থাকে, তাহলে মুনাফার ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু অবাধ স্বাধীনতা আছে, ব্যক্তিগতভাবে উদ্যোগের মাধ্যমে সে উৎপাদন বন্টন ভোগ করতে পারে। এই জন্য এখানে মুনাফার উদ্দেশ্যে নতুন নতুন প্রতিষ্ঠান তাদেরকে নতুন নতুন আবিষ্কার করা সম্ভব হয়, উৎপাদন ব্যয় হ্রাস করা সম্ভব হয়। ফলে এক্ষেত্রে দেখা যায় যে একটা প্রতিযোগিতা, একজন থেকে আরেকজনের মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা হয় বা অবাধ প্রতিযোগিতা এখানে পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে আসি শ্রম শোষণ। শ্রম শোষণটা হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য। কারণ এই ক্ষেত্রে একজন শ্রমিক যে পরিমাণ পরিশ্রম করে, তার যে পরিমাণ মজুরি বা পারিশ্রমিক পাওয়ার কথা, তাকে সেই পরিমাণ পারিশ্রমিক বা মজুরি দেওয়া হয় না, তাকে তার চেয়ে কম মজুরি দেওয়া হয়। অর্থাৎ একটা ন্যূনতম মজুরি তাকে দিয়ে তার কাছ থেকে অনেক বেশি শ্রম আদায় করা হয়। এক্ষেত্রে দেখা যায় শ্রমিকটা এটাকে শোষিত হয় বা এখানে শ্রম শোষণ সংঘটিত হয়। এরপরে বলা হচ্ছে যে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার কিভাবে হয়? যখন একজন ব্যক্তি উৎপাদনের ক্ষেত্রে ঝুঁকি গ্রহণ করে উৎপাদন পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি উৎপাদন করতে চায়, যখনই সে ঝুঁকি গ্রহণ করে অধিক মুনাফা আশা করে, তখন সম্পদের যতটুকু আছে সকল সম্পদটুকু সে ব্যয় করে তার উৎপাদন কার্য পরিচালনা করার জন্য চেষ্টা করে। কিন্তু যদি অন্য কোনো বাধা থাকে তাহলে সেটা সম্ভব হয় না। কিন্তু ব্যক্তিমান স্বাধীনতার কারণে এখানে সম্পদের পরিপূর্ণ ব্যবহার, সঠিক ব্যবহার, সুনির্ধারিত ব্যবহার এখানে সম্ভব হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের আজকের বিষয়গুলি কি ছিল? অর্থনৈতিক ব্যবস্থা। বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থব্যবস্থা আছে: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামী অর্থব্যবস্থা। এখন আসে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা, সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত, রাষ্ট্রীয় মালিকানার কোনো প্রকার হস্তক্ষেপ এখানে থাকে না, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য সম্পদের ব্যক্তি মালিকানা, উদ্যোগের স্বাধীনতা, ভোক্তার আয় সামঞ্জস্য, তারপরে হচ্ছে সমগ্র দাম ব্যবস্থা, তারপরে হচ্ছে পুঁজিবাদী এবং শ্রমিক শাসনের শ্রেণী উদ্ভব, এরপর হচ্ছে সমাজের শ্রেণী বিভাগ, মুনাফা অর্জন, এরপর হচ্ছে আয় বৈষম্য, আয় বন্টনের অসমতা, শ্রম বিভাগ, অবাধ প্রতিযোগিতা, শ্রম শোষণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার। মানে এই বিষয়গুলি আমাদের আজকের আলোচ্য বিষয়। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।